মান্না সাহেব যেদিনই মারা গেছে তারপরের দিনে মনে করেন যে ইন্ডাস্ট্রি পতন শুরু হয়ে গেছে ভাই, যে যেটাই বলুক কারণ এর প্রতিবাদী মানুষ ইন্ডাস্ট্রিতে আর নাই। আহা মান্নার মতো অভিনেতা তো মনে হয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ ভাই। আমি ঘটনা বলি আমার। জি ভাইয়া। হ্যাঁ, ঘটনাটা হইলো কি, মান্না সাহেব যেদিন মারা গেল, ওদের রাতে একসঙ্গে চাটা ওখানে কাছে যাই হোক, যেদিন মারা গেল সকালে তো আমরা শুনলাম, আসলাম। আসার সময় আমি মগবাজার থেকে আসতে পারতেছিলাম না, আমার গাড়ি ছিল স্টারলেট, টয়োটা স্টারলেট, আমার আটকা ফেললো। আমি নিজেতে বাঁচতে পারবো কিনা, ওখান থেকে আসতে পারবো কিনা সন্দেহ। মানে এত মানুষ। আমি ব্রুস লির স্টোরি পড়ছিলাম, লিজেন্ড, মার্শাল আর্টের প্রবর্তক যাকে বলে, ব্রুস লি না, কিং অফ কুংফু যাকে বলে, কিং অফ কুংফু। হ্যাঁ, তো ওর মৃত্যুতেও আমি পড়ছি 73-তে মারা গেছে, 20শে জুলাই 73-তে। ওর ওখানে দেখছি আমি এরকম স্টিমা পাইনি। আমাদের মহানায়ক বলে মান্না সাহেব যেদিন মারা গেছে, যে লুক দেখছি, মানে এটা কল্পনা, এটা না বুঝলে আসলে সব দিক দিয়ে ক্লস বন্ধ হয়ে গেছে। আমরা এক পর্যায়ে চিন্তা করলাম, এফডিসি কর্তৃপক্ষ, পরিচালক, সম্মানিত শিল্পী সবাই চিন্তা করলো হেলিকপ্টার দিয়ে আমরা তাকে শহীদ মিনারে নিয়ে যাবো। ওটা পর্যন্ত শেষ পর্যন্ত আমরা তাকে নিতে পারিনি। এরকম কতগুলি ব্যাপার হয়েছিল। তো মান্না সাহেবের সঙ্গে এটা, মান্না সাহেব যেদিনই মারা গেছে তারপরের দিনে মনে করেন যে ইন্ডাস্ট্রি পতন শুরু হয়ে গেছে ভাই, যে যেটাই বলুক কারণ এর প্রতিবাদী মানুষ ইন্ডাস্ট্রিতে আর নাই। মান্নার মতো প্রতিবাদী অনেকে অনেক কিছু বলে, হ্যান দেন অমুক সমুক বলে, মান্নার মতো প্রতিবাদী মানুষ কিন্তু নাই। কিন্তু এই যে মানুষের জন্য, শিল্পীদের জন্য, পরিচালকের জন্য যে সম্মান, যে ভালোবাসা ছিল, আর একটা কোনো হিরো, কোনো আর্টিস্ট খুব কম, হয়তো দু একজনের আছে, কিন্তু মান্নার মতো ছিল না। মান্না অলওয়েজ প্রতিবাদী মানুষ ছিল। মান্না একটা ছবিও করছিল, প্রতিবাদী কি জানি, একটা প্রতিবাদী মাস্টার। আমি আর্টিস্ট ছিলাম, মিশা সাহেব ছিল ও ছবির প্রযোজক। হ্যাঁ, আমি আর্টিস্ট ছিলাম, মান্না সাহেব প্রতিবাদী মাস্টার থাকে। তো হ্যাঁ, চটকু ভাই, আমরা 53 শুটিং করছিলাম। তো মান্না সাহেবের মাথা আসলে বইলা শেষ করা যাবে না, এত একটা সিরিয়াস মানুষ ছিলেন। আরে ভাই, স্মৃতি বহুত আছে ভাই, স্মৃতি বলেন, আমি বলি আপনাকে। আমাদের বলি, মান্না সাহেবের সঙ্গে একটা মেইন স্মৃতি হইলো আমার কক্সবাজার হোটেল কস্তুয়া। হ্যাঁ, তো পপির সাথে আমার সিন মান্না ভাই ইন করবে। তো আমাদের ফাইটারটা ছিল আরমান সাহেব। তো আমি তো তখন ফুল ইয়ং অ্যাকশন, আমার হাতে তো তখন মনে করে মারলে বাতাস যায়, কি বাতাস, কি হিরোরা ভয় পায়, বলে যে এটা কোবরা কি করে, এরকম স্পিডে মারলে ফাইট করবো না তার সঙ্গে, এরকম বলে হিরোরা। মান্না ভাই বলে এটা আপনি এত স্পিডে মারেন কে, এত স্পিডে খেল লাগে মারেন মেয়ে, ভয় লাগে মেয়ে, এরকম একটু দুষ্টুমি করে বলতো আর কি। তো মান্না সাহেবের সঙ্গে এটা, মান্না সাহেব যেদিনই মারা গেছে তারপরের দিনে মনে করেন যে ইন্ডাস্ট্রি পতন শুরু হয়ে গেছে ভাই, যে যেটাই বলুক কারণ এর প্রতিবাদী মানুষ ইন্ডাস্ট্রিতে আর নাই। মান্নার মতো প্রতিবাদী অনেকে অনেক কিছু বলে, হ্যান দেন অমুক সমুক বলে, মান্নার মতো প্রতিবাদী মানুষ কিন্তু নাই। কিন্তু এই যে মানুষের জন্য, শিল্পীদের জন্য, পরিচালকের জন্য যে সম্মান, যে ভালোবাসা ছিল, আর একটা কোনো হিরো, কোনো আর্টিস্ট খুব কম, হয়তো দু একজনের আছে, কিন্তু মান্নার মতো ছিল না। মান্না অলওয়েজ প্রতিবাদী মানুষ ছিল। মান্না একটা ছবিও করছিল, প্রতিবাদী কি জানি, একটা প্রতিবাদী মাস্টার। আমি আর্টিস্ট ছিলাম, মিশা সাহেব ছিল ও ছবির প্রযোজক। হ্যাঁ, আমি আর্টিস্ট ছিলাম, মান্না সাহেব প্রতিবাদী মাস্টার থাকে। তো হ্যাঁ, চটকু ভাই, আমরা 53 শুটিং করছিলাম। তো মান্না সাহেবের মাথা আসলে বইলা শেষ করা যাবে না, এত একটা সিরিয়াস মানুষ ছিলেন। আরে ভাই, স্মৃতি বহুত আছে ভাই, স্মৃতি বলেন, আমি বলি আপনাকে। আমাদের বলি, মান্না সাহেবের সঙ্গে একটা মেইন স্মৃতি হইলো আমার কক্সবাজার হোটেল কস্তুয়া। হ্যাঁ, তো পপির সাথে আমার সিন মান্না ভাই ইন করবে। তো আমাদের ফাইটারটা ছিল আরমান সাহেব। তো আমি তো তখন ফুল ইয়ং অ্যাকশন, আমার হাতে তো তখন মনে করে মারলে বাতাস যায়, কি বাতাস, কি হিরোরা ভয় পায়, বলে যে এটা কোবরা কি করে, এরকম স্পিডে মারলে ফাইট করবো না তার সঙ্গে, এরকম বলে হিরোরা। মান্না ভাই বলে এটা আপনি এত স্পিডে মারেন কে, এত স্পিডে খেল লাগে মারেন মেয়ে, ভয় লাগে মেয়ে, এরকম একটু দুষ্টুমি করে বলতো আর কি। তো যাই হোক, আমাকে একটা ফাইট ডাইরেক্টর আরমান সাহেব একটা মার্ক দিয়েছে এখানে মারার জন্য। আমি ঠিকই এখানে মারছে, সে এরকম করছে মতো এই জায়গায় নিচের জায়গায় লেগে গেছে। লেগে যাওয়ার পরে স্ট্রেট পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা অফ। পরে ডাক্তার, হ্যাঁ সেন্সলেস ভাই, পরে পানি মুনি মারিয়া ডাক্তার আইনা পরে ঠিক হয়েছে। পরে আমি ঠিক হওয়ার পর আমি তার চিবি ধরছি, বললো যে না কোবরা সাহেব, আপনার কোনো সমস্যা নেই, বলো আমারও হয়েছে ভাই, আমি ভয় পেয়ে গেছিলাম। তো এরকম আর কি। যাই হোক,
অনেক বড় বড় স্মৃতি আছে, অনেক ভালো মানুষ, এরকম মানুষ তো আর পাওয়া যাবে না, আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মান্না সাহেব যেখানে আছে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, ভালো রাখেন। মান্না ভাইকে ফিল করেন কিনা আপনি? হ্যাঁ ফিল করি মানে আমার মনে হয়, আমি তো একদম এত বড় আর্টিস্ট তো না ভাই, আমার কাছে মনে হয় এখানে যারা বড় আর্টিস্ট, বড় পরিচালক, বড় ক্যামেরাম্যান বা কলা কুশলী, প্রত্যেকেই মান্নার কথা ফিল করে, প্রত্যেকেই ফিল করে। কি হয়তো এখান থেকে করে, কি এখান থেকে করে, কিন্তু ফিল করতেই হবে, কারণ এরকম মানুষ। এই যে আপনার মনে করেন যে আমাদের চলচ্চিত্র হয়ে গেছিল, আপনি পাইরেছি, মান্না সাহেবের উদ্যোগ, প্রতি ঘরে ঘরে, প্রতি মার্কেটে ঘাটে, প্রতি ইয়াতে দোকানে যায়। এই যে অশ্লীলতা চলে আসছিল, অশ্লীলতা চলে আসবার মান্না, হ্যাঁ, যে আন্দোলনগুলি করছে, এটা তার সঙ্গে আমি তার সঙ্গে আরেকটা মজার ব্যাপার আছে আমার, জানেন আপনারা? এটা হলে আরেকটা কি ব্যাপার, আমি তার সঙ্গে জেনারেল সেক্রেটারির পদে ইলেকশন করছিলাম 2004-এ। সে জেনারেল সেক্রেটারি, আমিও জেনারেল সেক্রেটারি। আমি এর আগে কালচারাল সেক্রেটারি ছিলাম শিল্পী সমিতির 2000 সালে। 2004-এ আসা, ওর সঙ্গে আমি ইলেকশন করলাম, আমি হারছি, ও জিতছে। এটা তো ও জিতারে কথা, আমার ও তো অনেক তফাৎ, ও এত বড় একটা মানুষ, এত বড় অভিনেতা, আমি তো তার সামনে কিছুই না। তারপরে একটু ইমোশন টাইপের লোক তো, আমি একটু সংগঠন বেশি ভালোবাসি, করে ফেলছি আর কি। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, অনেক সময় ভুল শুদ্ধ হইতে পারে, হ্যাঁ, আবার দর্শকের উদ্দেশ্যে বলবো, মানে একটু মান্না হয় না কেন, কি ছিল আপনার? না, মান্না তো হবে না কেন, মান্না তো না হওয়ার, এখানে যদি আপনার রাস্তা যদি ভুল থাকে, আপনি গাড়ি চালাইতে পারবেন না। তো রাস্তা যদি ভাঙা থাকে, রাস্তা যদি আপনার আমি মনে করেন গাড়ি চালাই, হ্যাঁ, 80 সাল থেকে আমি নিজে ড্রাইভ করি। এখন রাস্তা যদি ভাঙা থাকে, ও গাড়ি তো ঠিক মতো চলবো না। এখন যারা রাস্তা তৈরি করবে, ওরকম লোক লাগবে, তো ইন্ডাস্ট্রির লোকে তো রাস্তা তৈরি করতে হবে, তাহলে মান্না সাহেব তৈরি হবে, তাহলে সাকিব খান তৈরি হবে, আরও কত সাহেব একরা তৈরি হবে, তাই না? এখন ওই যে একজনে আছে ওয়ান ম্যান শো, এটা সেনের নাম আছে, জানেন তো? হ্যাঁ, ওয়ান ম্যান শো, হ্যাঁ, নামি দামি, ওইটার পিছনে থাকে, খালি দৌড়ায়, বুঝছেন? ওয়ান ম্যান শো, নাম বলবো, এটা বুঝো না, আমি কার নাম বলবো কেন? ওয়ান ম্যান শো মানে এটা বুঝে নিতে হবে, ওয়ান ম্যান শো নাকি ভাই? ওয়ান ম্যান শো হলে দেখেন আপনি, আরেকটা কথা আপনি বাইর করতেছেন আর কি কথা, আমি তো ফ্রিলি মানুষ, বুঝছেন? আমি আবার ওগুলি কারো কে কি মাইন্ড করবে না, এগুলি ভয় পাই না কিন্তু। হ্যাঁ, এখন দেখেন একটা জিনিস, ওয়ান ম্যান শো কেন বলতেছি, এই যে আপনারা যে আসছেন, পুরা ইন্ডাস্ট্রি বেকার না ভাই? তা আপনি নিজেকে সাংবাদিক যদি মনে করেন, বাংলাদেশে সবচেয়ে বড় সাংবাদিক, আর দুইটা সাংবাদিকের দিকে আপনার তাকাইতে হবে, তো তাকাইতে হবে না আপনার? তা আপনি যদি বলেন যে আমি নম্বর 1 থাকবো, ওরা থাকবে না, তাহলে এটা সাংবাদিকতা আপনার ঠিক হবে ভাই? বলেন না, আপনি বলেন ফ্র্যাঙ্কলি, আপনিও বলেন, আমি যেমন ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, আপনি বলেন ফ্র্যাঙ্কলি, তো এটা ঠিক হবে না। আপনি যখন ওর দিকে তাকাবেন, আপনার কলিগের দিকে, তখন হলে আপনি জেনুইন সাংবাদিক ভাই। আপনার কলিগ, সে আপনার ভাই, তার দিকে আপনি তাকাইতে হবে, তাহলে না আপনি সাংবাদিক। আমার এক্সাম্পল, আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনার। তো যাই হোক, ইনশাল্লাহ আবার আসেন, আবার কিছু কথাবার্তা বলবো আজকে। ভালো লাগে আপনার, মানে না দেখলেই আসলে মনে হয় যে না ঠিক আছে, না ঠিক আছে, স্বর্ণযুগ ছিল, জি, নতুনত্ব যে আসবে, কারণ হইল টুডে টুমরো আল্লাহ রহমত আসবে। এখানে হয়তো এখন যাচ্ছে, এরকম যাচ্ছে, একদিন হয়তো আল্লাহ চাইলে, আল্লাহ তো এফডিসিতেও আছে, নাকি এফডিসিতে নাই? আল্লাহ এফডিসিতে আছে না? তো এফডিসিতে আল্লাহ যে আছে, এটাতে আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। এই যে এতগুলি লোক অভাবে আছে, আল্লাহ তো দেখতে আছে আমাদেরকে, হয়তো পরীক্ষা নিচ্ছে, কারণ এখানে তো কর্ম, আপনি অভিনয়টা অন্য দৃষ্টি না, আপনি কর্মকে দেখবেন।